এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1 লক্ষ পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। আম্মু বিয়েটা আজ পড়িয়ে রাখি। ভাই ভাবি কি বলে? তারা কিছু বলেনি, আপনার অনুমতি আগে। আবরাজ নমনীয় ভাষায় বলে। মুস্তা বেগম মলিন হেসে বলল, দেখো বাবা, যা ভালো বুঝো, আমি আর কি বলবো। আবরাজ মাথা নাড়ে। ফিজা চুপচাপ শুধু দেখল। মায়ের মুখ দেখেই বোঝা যাচ্ছে তিনি মেয়ের বিয়ে হয়ে যাচ্ছে বিধায় বেশ সুখে আছে। আবরাজ ফিজার কাছে গিয়ে বসলো, বলল, কাজী নিয়ে আসতে বলবো? মেহেরিন এখানে থাকবে আজ? হ্যাঁ। কাজী আনতে বলুন। আবরাজ মুচকি হেসে বেরিয়ে গেল। সাব্বিরকে ডেকে কাজে নিয়ে আসতে বলল। সাব্বির গেল। মুহিতা বেগমকে রান্নাবান্নার ব্যাপারটা এড়িয়ে যেতে বলা হলো। দুপুরে যা খেয়েছে তারা আর কিছু খাবে না জানালো। তবু বেশ জমকালো নাশতার আয়োজন করলো মুহিতা বেগম। মেহেরিন এমনিতে চুপচাপ স্বভাবের, তার উপর হুট করে বিয়ে, তাও আবার যাকে সে সর্বদা এড়িয়ে চলতো, কিন্তু কেন চলতো সে নিজে জানে না। দুপুরে সে শাড়ি পরে আছে এখনো। মুহিতা বেগম নিজের বিয়ের দুপাট্টাটা নিয়ে এলো। ফিজা বোনের মাথায় সেটা পরে দিয়ে লিভিং রুমে নিয়ে এলো। আসরের আজানের আগেই বিয়ে সম্পূর্ণ হলো। বিয়ের পর পুরুষ সব নামাজে চলে গেল। বাড়িতে আশেপাশের মানুষজন দিয়ে ভর্তি। এত বড় পরিবার থেকে এমন নিম্ন পরিবারে বিয়ের ব্যাপারটা অনেকে আর চোখে খোঁচাখুচি করে। ফিজার শরীর জ্বলে যায়। বোনকে রুমে ইলা বেগমের কাছে রেখে সে নিজের রুমে চলে গেল। তার ঠিক 2 মিনিট পর আবরাজ এলো। ফিজা শুয়েছিল, শরীরটা বড্ড খারাপ লাগছে। আবরাজকে দেখে তড়িঘড়ি করে উঠে গেল। আমতা আমতা করে জিজ্ঞেস করলো, নামাজে যাবেন না আপনি? আবরাজ সারা বিকেল বউকে চোখে চোখে রেখেছে। বিয়ের জন্য ব্যস্ত ছিল বিধায় কিছু জিজ্ঞেস করার মতো সময় সুযোগ কোনোটাই করে উঠতে পারেনি। আবরাজ ফিজার প্রশ্ন এড়ে গেল। নিজে গম্ভীর স্বরে প্রশ্ন করে, তোমার শরীর ভালো? আপনি যান, ঠিক আছে আমি। ফিজা আবরাজকে আশ্বাস দিয়ে বলে, অথচ কণ্ঠস্বর মলিন, অসুস্থ শোনায়। আবরাজ বইয়ের পাশে বসে আচমকায় মেয়েটাকে জড়িয়ে ধরল। ধরে আসা গলায় বলল, তুমি ভালো নেই? কি হয়েছে জান, আমাকে বলো না। ফিজা চুপ করে থাকে। আবরাজ বইয়ের মুখটা নিজের দিকে ঘুরে নিল। গালে হাত ছুঁয়ে বলল, বলবে না? আমার তোমাকে এভাবে দেখতে ভালো লাগছে না। ফিজার চোখ টলমল করে, ফ্যাকাশে মুখ। আবরাজের বুকের ভেতর দুমড়ে মুচড়ে ঝড় বইতে লাগলো। ফিজা আবরাজের চোখের দিকে তাকিয়ে রইল কিছু সময়। গত মাসে তার মান্থলি কোনো প্রবলেম হয়নি। ভেবেছিল হয়তো কোনো সুখবর আসবে। সেদিন শাশুড়ির ইঙ্গিতে সে আশাবাদী হয়েছিল, কিন্তু তেমন কিছুই হয়নি। নামাজ পড়ার 8 ঘন্টা পরেই মান্থলি প্রবলেম শুরু। ফিজা আবরাজকে জড়িয়ে ধরল। আবরাজ শক্ত করে বউকে বুকে আগলে রাখলো। অনেক সময় এভাবেই কাটলো। বেশ কিছু সময় পর ইলা বেগম ফিজাকে ডাকলো। ফিজা আবরাজ দুজনেই বেরিয়ে এলো রুম থেকে। বর বউ বাঁধে সবাই যাওয়ার জন্য রেডি। ফিজা নিজের শাশুড়িকে জোর করলো, রাখতে চাইলো, কিন্তু তিনি থাকলো না। সবাই বিদায় নিতে নিতে সন্ধ্যা হলো। সময়টা সন্ধ্যার পর। মেহেরিন গিয়ে মায়ের কাছে খাপটি মেরে রইল। রান্নাঘরে মায়ের পেছন পেছন ঘুরঘুর করছে। বেচারা আব্রাহাম রুমে একা। ফিজা বোনকে ধমক টমক দিয়ে রুমে পাঠালো। মুহিতা বেগম ধমক দিয়েও লাভ হয়নি। মেহেরিন গুটিসুটি পায়ে রুমে প্রবেশ করে নাক চেপে ধরল। সিগারেটের গন্ধে মাথা ঘুরতে লাগলো। দরজাটা দ্রুত বন্ধ করে দিয়ে আব্রাহামের পেছনে এসে দাঁড়ালো। ভীত মেহেরিন আস্তে আস্তে বলল, আজকেও সিগারেট খেতে হয়েছে? আর কি করব? আব্রাহামের তেরা প্রশ্ন। মেহরিনের আর কিছু বলার সাহস হয় না। ফিরে চলে যেতে যাচ্ছিল, তখন আবার মিনমিন করে বলল, এটা ফেলে দিন না, আমার ভালো লাগে না। ফেলে দেব? শর্ত আছে। আব্রাহাম সিগারেটটা উল্টে পাল্টে দেখতে দেখতে বলল। মেহরিন অস্ফুটে বলে, শর্ত হ্যাঁ। কি বলুন? স্বাভাবিকভাবেই জানতে চায় মেহরিন। মেয়েটা কল্পনাও করে না আব্রাহাম কেমন শর্ত দিতে পারে। সহজ সরল এই সমর্থন যে আব্রাহাম কাজে লাগাবে সে কি আর জানতো? আব্রাহাম মেহরিনের দিকে তাকিয়ে দুষ্টু হেসে বলে উঠল, তুমি চুমু খেতে দাও, তাহলে ফেলে দেব। মেহরিন চমকালো। আব্রাহাম নিকট নর্মাল হতে পারে এই কথন, কিন্তু মেহরিন ভীত সাধাসিধা মেহরিনের কাছে কঠিন
অস্বাভাবিক লজ্জার অস্বস্তিকর কিছু না বলে মেহেদিন চলে গেল, পড়ার টেবিলেই বসে গেল। একটা নোট খুলে সামনে রাখলো। আব্রাহাম ফুস করে নিঃশ্বাস ফেলে আবারও সিগারেট ফুঁকতে লাগলো। মেহেরিন আর চোখে তাকালো, তবে আর কিছু বলল না। আব্রাহাম হতাশ, বড়ই হতাশ। তার এতটা কেন ভোলা ভালা? একটু চালাক চতুর হতে পারত। আব্রাহাম পরক্ষণে নিজের ভাবনার উপর অবাক। মেহেরিন চুপচাপ ভীত স্বভাবের, সে তো সাক্ষাতের প্রথম দিনই তা টের পেয়েছে। তারপর এসব ভাবা নিছক বোকামি বই কিছু না। এই মেয়েকে তো সে নিজের মতো করে করতে পারে। আমি তোমাকে আমার মন মতো করে তৈরি করে নেব, মিসেস আব্রাহাম খান। আব্রাহাম দুই ভাই অফিস করবে, তাই সকাল সকাল মুহিতা বেগম দুই জামাইয়ের জন্য নাস্তা তৈরি করেছেন। সাথে রতন আর মেহেরিন সাহায্য করেছে। ফিজা আরও মেয়ে আছে। আবরাজ বউকে যেতে দিচ্ছে না। ফিজাও তেমন জোর করেনি। কাল রাত থেকে অতিরিক্ত ব্লিডিং হচ্ছে, কারণ কি ফিজা বুঝতে পারছে না। আবরাজ বউকে জড়িয়ে ধরে বসে আছে। মেয়েটার চোখ মুখ শুকিয়ে খাদে চলে যাওয়া ফ্যাকাশে মুখ তাকে বড্ড পীড়া দিচ্ছে। বুকের ভেতর অসহ্য যন্ত্রণায় সে অস্থির। বউয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, ডক্টর নিয়ে আসি প্লিজ। কলিজা আমার না করো না। ঠিক আছে আমি। আবরাজ শোনে না। ফোনটা হাতে নাগালের মধ্যেই ছিল। সেটা নিয়ে কল দিল সাব্বিরকে। বেচারা মাত্র বেরিয়েছে ফ্ল্যাট থেকে। লিফট বন্ধ। সিঁড়ি বেয়ে 7 তলা থেকে নেমে এসেছে। নিজের স্যারের কল রিসিভ করে কানে তুলে ঝটপট। আবরাজ গম্ভীর স্বরে তাগাদা দিয়ে বলে, 1 ঘন্টার মধ্যে একজন ডক্টর নিয়ে এসো। ডক্টর অবশ্যই এবং অবশ্যই লেডি হবে। হাঁপাতে হাঁপাতে সাব্বির জবাব দিল। ওকে স্যার। আবরাজ কল কেটে বইয়ের গালে হাত ছুঁয়ে দিল। শান্ত নিশ্চুপ শুয়ে আছে মেয়েটা। 1 ঘন্টা হওয়ার আগেই সাব্বির ডক্টর নিয়ে উপস্থিত হলো। ফিজা মায়ের সব দেখে হতভম্ব। মেয়ের কিছু হলো নাকি? কিছু জিজ্ঞেস করার মতো পরিস্থিতি নেই। আব্রাহাম বেরিয়ে গিয়েছে সকালে। আবরাজ রুমের বাহিরে এলো না। মেহেরিন, সাব্বির, মুহিতা বেগম বাহিরে দাঁড়িয়ে অপেক্ষা করে। ডক্টর ফিজাকে দেখলো। আবরাজ গম্ভীর চিত্তে দাঁড়িয়ে আছে, কোমরে এক হাত রেখে। চিন্তিত দেখাচ্ছে বড্ড। মহিলা ডক্টর মাঝবয়সী, বেশ সুন্দর করে কথা বলছেন ফিজার সাথে। মেয়েটা দুর্বলতায় চোখ খুলে ভালো করে তাকাতে পারছে না। আবরাজের বুকের ভেতর মোচড় দেয়। যন্ত্রণায় মুষড়ে পড়ে আত্মা। ডক্টর একটা ইঞ্জেকশন আর কিছু ওষুধ দিল। গম্ভীর স্বরে বলে উঠল, সরি মিস্টার খান, আমি কিছু করতে পারলাম না। সাধারণত এই ধরনের কেসগুলোতে রুগীকে হসপিটালাইজ করতে হয়। যেহেতু আপনার ওয়াইফের মাত্র 2 সপ্তাহ ছিল, যার ফলে হসপিটাল নিতে হবে না। আমি ওষুধ দিয়ে দিচ্ছি, সব ঠিক হয়ে যাবে। আর হ্যাঁ, আপাতত কিছুদিন নিজেদের মধ্যে দূরত্ব রাখুন। প্রতিটা কথা বিস্ফোরণ ঘটালো আবরাজের কানে। বজ্রপাত হলো কি তার কানে? হ্যাঁ, কি শূন্য সে। এমন হয়েছে সে নিজে হাতেই মানুষের প্রাণ নিয়েছে। তার আজ কেন এতটা অসহায়, বুকের ভেতর খালি খালি লাগছে। নিজের অস্বস্তি বলে ডক্টর বিদায় নিল। ফিজা অনুভূতিহীন পড়ে রইল। আবরাজ ঠোঁট কামড়ে ধরে বইয়ের ওপর আশ্রয় হয়ে জড়িয়ে ধরল তাকে। কিভাবে হলো এটা? তারা টেরও পেল না একটা প্রাণ এলো, আবার চলেও গেল। কেন এমন হলো? আবরাজের চোখ দিয়ে আচমকায় 1 ফোঁটা জল গড়িয়ে পড়ল টুক করে, ঠিক ফিজার গলায়। ফিজা চোখ বন্ধ করে নিল, সাথে সাথে গাল বেয়ে তারও অশ্রু গড়ালো। আবরাজ ধরে আসা গলায় বউকে ডাকল। সুগন্ধি ফুল। ফিজা জবাব দিল না, সেভাবেই পড়ে রইল। বাহির থেকে ততক্ষণে মেহেরিন মুহিতা বেগম এসে উপস্থিত হয়েছে। আবরাজ মুহিতা বেগমের উদ্দেশ্য করে বলে উঠল, আম্মু বাড়ি নিতে চাই ওকে। কিন্তু বাবা, ওর শরীর আরও একটু সুস্থ হোক, কাল যাও। আবরাজ বউয়ের ফ্যাকাশে মুখের দিকে তাকালো। এখন জার্নি করা কতটা ঠিক তার বউ সহ্য করতে পারবে না। আবরাজ এই ব্যাপারে আর কিছু বলল না। মুহিতা বেগম মেয়ের মাথায় হাত বুলিয়ে রান্নাঘরে গেল। তার কিছু সময় পর মেহেরিন ফিজার জন্য খাবার নিয়ে এলো, কিন্তু এই ঘরে ওয়াশরুম নেই। মেহেরিন ফিজাকে তাদের রুমে নিতে বলল। অবশ্য ওই রুমটা ফিজার। মেহেরিনের রুম মুহিতা বেগমের পাশের রুমটা। মেহেরিন থাকে না সেখানে, জানালা নেই ওই রুমে। আবরাজ বউকে কোলে তুলে ওই রুমে নিয়ে গেল। মেহেরিন তপ্ত শ্বাস ফেলল। এটা কি হাওয়ারে ছিল? কেন এমন হলো? ভিন্ন রকম হলে খুব কি ক্ষতি হতো? ইস, তারও যে বড্ড কান্না পাচ্ছে। সাব্বির জানিয়েছে ত্রিনা চলে যাবে আজ রাতে। ইলা বেগম আসতে যাচ্ছিল, কিন্তু যতই হোক ভাইয়ের মেয়ে চলে যাবে। বাড়ির অতিথি মেয়েটা, তাই আসেনি। সকালে চলে আসবেন জানিয়েছেন তিনি। জুনায়েদ সিলেট রয়েছে বর্তমানে নিজের কোনো এক ফ্রেন্ডের বাড়ি। আবরাজ মোটামুটি নিশ্চিন্তে রয়েছে।
কিন্তু আপাতত বউকে নিয়ে সে চিন্তিত। বউয়ের অবস্থায় সে মর্মাহত। ফিজা ঘুমিয়ে আছে। খাবার খাওয়ার পর ওষুধ খেয়ে খুব দ্রুত ঘুমিয়ে গিয়েছে। আবরাজ জানে বউ তার রাতে ঘুমায়নি। সারা রাত নিশ্চয়ই মেয়েটা ছটফট করেছে, কিন্তু সে পাশে থেকেও কিছু অনুমান করতে পারল না। নিজেও তো জেগেছিল, তাহলে কেন একটু খুঁটিয়ে দেখলো না বিষয়টা? নিজের উপর রাগ হয় পুরুষটার। ফিজার পাশে চিত হয়ে শুয়ে পড়ল। বিকাল গড়িয়ে সন্ধ্যায়, অথচ একটু উঠে দাঁড়াবার মতো শক্তি মেয়েটার মধ্যে অবশিষ্ট নেই। খেতে হবে এখন, না খেয়ে থাকলে আরো দুর্বল ও সুস্থ হবে। আবরাজ মোলায়েম স্বরে বউকে ডাকলো। খেতে হবে সুগন্ধি ফুল, একটু ওঠো। আবরাজ, ভালো লাগছে না আমার, আপনি খেয়ে আসুন। ফিজা চোখ বন্ধ করে বলে উঠল। আবরাজ নাছুর বান্দা, যাবে না। ফিজাকে তুলে বসালো। ফ্রেশ করে শাশুড়ির থেকে নিজেকে খাবার নিয়ে এলো। মহিতা বেগম মেহরিনের পেছন পেছন এলো। দাঁড়িয়ে থেকে খাবার খাওয়ালেন মেয়ের জামাইকে। আবরাজ খেলো খুবই সামান্য। ফিজা এ নিয়ে কিছু বলে না। সে খেয়ে আবারও শুয়ে পড়ল। আবরাজ পাশে বসে রইল। ফিজা আবরাজের একটা হাত নিজের উদরের উপর নিয়ে রাখলো। চোখ বন্ধ করে বলল, ও এখানে ছিল আবরাজ। আবরাজের বুকের ভেতর ছ্যাদ করে উঠল। আচমকায় চোখগুলো ঝাপসা হলো। নিজেকে সামনে নিল। বলল, আবার আসবে? ও আমাদের প্রথম অস্তিত্ব ছিল। যা হয় ভালোর জন্য হয়। হ্যাঁ, আপনার এখান থেকে কিছুটা হলেও শিক্ষা নেওয়া প্রয়োজন। আবরাজ বুঝলো বউ তাকে কিসের ইঙ্গিত দিচ্ছে, কিন্তু সে তো সব ছেড়ে দিয়েছে। তাহলে কেন হলো এমনটা? নাকি আগের গুলোর ফল পাচ্ছে সে? আবরাজ ভাবতে পারে না। তার চারপাশ অন্ধকার লাগে। ঝাপটে জড়িয়ে ধরে রাখে বুকে। আব্রাহাম এসেছে। মেহরিনের মন খারাপ। আব্রাহাম জানে না কিছু। ভাই বাবা অফিস যায়নি, অনেক চাপ ছিল আজ। সে বাইরের কলপার থেকে হাত মুখ ধুয়ে ঘরে এলো। মেহরিন সবসময় আব্রাহাম ওয়াশরুম থেকে বেরিয়ে এলে হাসি মুখে টাওয়াল এগিয়ে দেয়, কিন্তু আজ মলিন মুখে এগিয়ে দিল। আব্রাহাম ভ্রুকুচকে ভাবুক হলো। মুখ মুছতে মুছতে জিজ্ঞেস করলো, কি হয়েছে? ভিতরানির মুড অফ কেন? আপু অসুস্থ। মেহরিন বলল। আব্রাহামের চোখে মুখে বিস্ময় ফুটে উঠল। ভাই তার অফিসে না যাওয়ার কারণ কি তবে এটা? সে চিন্তিত স্বরে জিজ্ঞেস করলো। কি হয়েছে ভাবির? মেহরিন সব বলে দিল। আব্রাহামের মাথা ঘুরতে লাগলো। সে কলেজ লাইফ থেকে ফিজাকে চিনে। তখন থেকে তাদের মধ্যে ভালো সম্পর্ক, ফ্রেন্ড। কিন্তু আব্রাহাম পছন্দ করত ফিজাকে, যা এক সময় ভালোবাসায় রূপ নিল। কিন্তু ভালোবাসা প্রেম নিবেদন করার মতো সাহসিকতা তার তখন ছিল না। সে অনার্স করার জন্য বিদেশ গেল, আর তার ভাই তার যাওয়ার 1 বছর পরে এসে বিয়ে করে গেল। সে জানতো না ফিজাই তার ভাইয়ের বউ। মেয়েটার জন্য তার ভেতর থেকে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। তবে কি গাঢ় দীর্ঘশ্বাস কোনোভাবে মন থেকে লেগে গেল? কিন্তু এতে ফিজার তো কোনো দোষ নেই। সেও তো দোষ দিচ্ছে না। আব্রাহাম চুপচাপ টাওয়াল রাখলো। মেহরিনের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, আল্লাহ যা করে ভালোর জন্য করে। তবে ভাইয়া, ভাবির আরও সতর্ক থাকা জরুরি ছিল। যাই হোক, চলো খাবে। নিশ্চয়ই সারাদিন কিছু খাওয়া হয়নি। মেহরিন আব্রাহামের কথা একটু শান্ত হলো। আলগোছে আব্রাহামের বুকে মাথা রাখলো। আব্রাহাম কিছু সময় থম মেরে দাঁড়িয়ে থেকে একটা হাত মেহরিনের পিঠের উপর রাখলো। সে প্রথম অনুভূতি ভুলতে পারবে তো? মেহরিনকে কোনোভাবে ঠকানো হচ্ছে না তো? না, সে ঠকাবে না মেহরিনকে। তার অধিকার নেই এই মেয়েটাকে ঠকানোর। আব্রাহাম মেহরিনের পিঠের উপর আলতো করে রাখা হাতের বাঁধন দৃঢ় গভীর করলো। আব্রাহাম মাত্রই আবরাজের কাছে এসেছিল। দরজায় দাঁড়ানো মাত্রই রুহু অব্দি কেঁপে উঠল পুরুষটার। ভাইয়ার আর্তনাদ তার কানে বিস্ফোরণ ঘটালো। আবরাজের করুণ কণ্ঠে আব্রাহাম স্তব্ধ। ফিজা ছটফট করছে। আবরাজ কোলে নিয়ে দ্রুত বেরিয়ে এলো রুম থেকে। আব্রাহাম কিছু জিজ্ঞেস করলো না। মহিতা বেগম মেহরিন দৌড়ে এলো। মেয়ের অবস্থা দেখে কেঁপে উঠল মহিতা। চিৎকার করে কেঁদে ফেলল তিনি। মেহরিন মাকে ধরবে নাকি বোনের কাছে যাবে? দিশেহারা মেহরিন বোনের কাছে এলো। অস্থির কণ্ঠে জিজ্ঞেস করলো, আপু এমন করছে কেন ভাইয়া? কি জবাব দিবে আবরাজ? সে নিজেও তো জানে না বউ কেন হঠাৎ করে এত কাঁপছে। আব্রাহাম ফোন বের করে নিজে আগে বাড়ি থেকে বেরিয়ে গেল। কাউকে কল করে সে গাড়ি বের করলো। আবরাজ সেদিকে ছুটে। মেহরিন নিজেও মাকে নিয়ে পেছনে ছুটতে লাগলো। সাব্বির সব রেডি করে রেখেছিল আগে থেকে। ওরা হসপিটাল পৌঁছানোর পর ডক্টর সাথে সাথে ওটিতে নিয়ে গেল ফিজাকে।
আবরাজ সাথে যাবে, কিন্তু মহিলা ডক্টরটা যেতে দিল না। দরজাটা দ্রুত লাগিয়ে দিল। আবরাজ মাটিতে হাঁটু গেড়ে বসে পড়ল। বুকের ভেতর তীব্র যন্ত্রণায় সে হাঁসফাঁস করতে লাগলো। হঠাৎ করে কি হয়ে গেল মেয়েটার সে বুঝতে পারে না। সাথী তো ছিল, ভালো ছিল। ঘুম থেকে হঠাৎ ছটফট করে উঠল। আবরাজের চোখ চলে। এত মায়া মেয়েটার প্রতি তার, কিছু হলেই সে পাগল হচ্ছে। দীর্ঘ সময় অপেক্ষা করে মহিলা ডক্টরটা বেরিয়ে এলো। সকালের সেই মহিলা। আবরাজ ওনার দিকে চোখ তুলে তাকালো। ডক্টর সার্জিক্যাল মাস্ক মুখ থেকে খুলে বলে উঠল, পেশেন্ট ইজ নাও আউট অফ ডেঞ্জার। আমার কেবিনে আসুন, সব জানা আপনার জরুরি। আবরাজ স্বস্তির নিঃশ্বাস ছাড়ে। বউ ভালো আছে, কিন্তু কষ্ট তো পাচ্ছে। সে ডক্টরের পেছনে এলো। কি বলবে ডক্টর? তার বুকটা দুরু দুরু করছে। আবরাজ কেবিনে সে চিন্তিত মুখে চেয়ারে বসতেই ডক্টর বেসিন থেকে হাত ধুয়ে এলো। চেয়ারে বসে গম্ভীর স্বরে বলে উঠল, নিজেকে মানসিকভাবে স্থির রাখবেন। জানি হার্ট টাচিং এসব কেস, তারপর আমাদের কিছু করার নেই। আবরাজ অবাক হচ্ছে। কি এমন বলবে ডক্টর যে এতটা পরামর্শ দিচ্ছেন? বউ ঠিক আছে তো? কিছু হবে না তো মেয়েটার? আবরাজ ঘর থেকে মাথা কাত করে সম্মতি দিল। স্লো পয়জন, যেটা গর্ভাবস্থায় খেলেও মিসক্যারেজ ঘটায়, কিন্তু মায়ের খুব একটা ক্ষতি করে না। এমন বিষ খুঁজে পাওয়া বেশ জটিল, কারণ অধিকাংশ বিষই মায়ের শরীরেও ক্ষতি করে। তবে কিছু পদার্থ আছে যেগুলো প্রজনন স্বাস্থ্যকে প্রভাবিত করে এবং গর্ভপাত ঘটাতে পারে, বিশেষত যদি সেগুলো স্বল্প মাত্রায় দীর্ঘ সময় ধরে খাওয়ানো হয়। ধীরে ধীরে ইউটেরাস কন্ট্রাকশন ঘটায়, ফলে মিসক্যারেজ ঘটে। মায়ের উপর অতটা দ্রুত প্রভাব ফেলে না, কিন্তু বাচ্চার জন্য মারাত্মক। এই বিষ কোনো মানুষকে তাৎক্ষণিকভাবে মারে না, বরং নীরবে নিঃশব্দে গভীরে শরীরের ভিতরে গড়ে তুলে এক শূন্যতা। প্রথমে ক্লান্তি আসে, ক্ষুধা কমে যায়, শরীর অকারণে দুর্বল লাগে, কেউ সন্দেহ করে না। তবে দিন গড়ায়, আর একসময় শিশুর হৃদস্পন্দন মিলিয়ে যেতে থাকে নিঃশব্দে। এখন প্রশ্ন আসতে পারে, তাহলে কি এ ধরনের কেসে পরবর্তীতে আর মা হওয়া যায় না? সঠিক মাত্রা একবারের ব্যবহারে সাধারণত ভবিষ্যতে মা হওয়া সম্ভব থাকে। বারবার ব্যবহারে বা অতিরিক্ত ডোজে গর্ভাশয় ক্ষতিগ্রস্ত হয়ে স্থানীয়ভাবে বন্ধ্যাত্ব দেখা দিতে পারে। তবে সেটা কতটুকু, কেমন মাত্রায় দেওয়া হয়েছে সেটার উপর ভিত্তি করে। অনেক সময় এর প্রভাবে পালসটা ছিঁড়ে যায় বা ইনফেকশন হয়, যা ভবিষ্যতের গর্ভধারণের সম্ভাবনা কমিয়ে দেয়। কিন্তু আপনার স্ত্রী তেমন কিছু হয়নি, খারাপ হবে না আমরা আশাবাদী, তবে সময় লাগবে সে সুস্থ হতে। নিজেদের মধ্যে আপাতত অবশ্যই ডিস্টেন্স মেনটেন করতে হবে। আমি সকালে এমন কিছু হয়েছে বুঝতে পারলে কখনোই এতটা নর্মালি নিতাম না বিষয়টা। নর্মাল মিসক্যারেজ ভেবেছিলাম। এখন আপনার সিদ্ধান্ত, আপনি কি করবেন? ডাক্তার এতটুকু বলেই থামলো। কত সহজ সরল উক্তি। আবরাজ নির্বাক হয়ে তাকিয়ে ডক্টরের দিকে। শরীরে কোনো ক্ষত নেই, কিন্তু বুকের ভেতর এক অদৃশ্য আগুন পড়ছে। কোনো কিছু না বলেই সে কেবিন থেকে বেরিয়ে এলো। সাব্বির দাঁড়িয়ে বাহিরে। আবরাজ 2 কদম এগিয়ে যেতে আব্রাহাম কোত্থেকে সে ভাইকে জড়িয়ে ধরল। সাব্বির ফ্যালফ্যাল করে তাকিয়ে। এই একটা মানুষের সাথে সৃষ্টিকর্তার কতটা খেলবে কে জানে। ফিজাকে বাড়ি নিয়ে যাওয়া যাবে, কিছু নিয়ে আর আসবে না। ওষুধ দেওয়া হয়েছে। আবরাজ বউকে কোলে তুলে গাড়ি উঠতে নিয়ে এলো। পেছনে স্যালাইনের বোতল আব্রাহাম ধরে রেখেছে। আবরাজ সাবধানে গাড়িতে বসলো। আব্রাহাম মেহেরিন আর মহিতা বেগমকে নিয়ে অন্য একটা গাড়িতে বসলো। সাব্বির আবরাজের গাড়ি ড্রাইভ করছে। খান বাড়িতে এসে গাড়ি থামলো। ইলা বেগম মিলন খান অস্থির পায়ে পায়চারি করছেন সদর দরজায়। গাড়ির শব্দে দুজনেই বেরিয়ে এলো। পিতার অবস্থা দেখে নিঃশ্বাস বন্ধ হয়ে আসার জোগাড়। রাত 1:30। আবরাজ বউ নিয়ে নিজের রুমে চলে গেল। একজন সার্ভেন্ট গেল পিজার ড্রেস চেঞ্জ করতে। আবরাজ নিষেধ করে দিল। ইলা বেগম করতে চাইলেও দিল না। খাবার রেখে সবাইকে পাঠিয়ে দিল। দীর্ঘক্ষণ সময় পর সে বউকে ফ্রেশ করে স্যালাইন খুলে দিল। স্যালাইন শেষ হলে খাবার দিল। খুব স্বল্প পরিমাণে খেলো ফিজা। ক্লান্ত শরীর, খুব দ্রুত ঘুমিয়ে পড়ল সে। আবরাজ বইয়ের কপালে চুমু খেয়ে ফোনটা নিয়ে বেরিয়ে এলো। একদম নিচে গার্ডেনে এসে থামলো। সাব্বির তখনও অপেক্ষা করছে স্যারের জন্য। আবরাজ আসার পরপরই তাদের মধ্যকার কিছু কথোপকথন হলো। কে করেছে এই জঘন্য কাজ? উত্তর নেই। আবরাজ পাগল প্রায়। যেভাবেই হোক খুঁজে বের করতে হবে। এরপর প্রায় আধা ঘন্টা পর আবরাজের ফোন বাজলো। আবরাজ বিরক্ত হলো বড্ড।
ট্রিনা মেয়েটা আবার কেন কল করেছে? সে তো চিকিৎসার জন্য বলেছে। তাহলে আবরাজ কল রিসিভ করতেই ওপাশ থেকে বলে উঠল, আবরাজ, কেমন লাগলো নিজের অস্তিত্ব হারানোর বেদনা? হার্টে পেন হচ্ছে। ডু ইউ নো তুমি আমার অস্তিত্ব? আমারও বুকের ভেতর বড্ড ঝরে। আমার রাতের ঘুম হারাম করে দিয়েছো তুমি। আবরাজ নিজের হাতের ফোনটা ছুঁড়ে ফেলে দিল দূরে। ফ্লোরে পড়ে থেতলে গেল সেটা। সাব্বির চমকে উঠল। চিন্তিত ভারার্থ দেখালো তাকে। ট্রিনা কল করেছে। কি এমন বলল যে আবরাজ রেগে গেল? সাব্বিরের গলা শুকিয়ে আসে। স্যার তার ভীষণ আপসেট আজ। সকালের পর থেকে সে নিশ্চুপ। সাব্বির সাহস সঞ্চয় করলো। কিছু জিজ্ঞেস করবে তার আগে আবরাজ রাগে কাঁপতে কাঁপতে বলে উঠল, ওর সাহস কি করে হয় আমার অস্তিত্বের দিকে হাত বাড়ায়? জানে মেরে ফেলবো। জাস্ট ওয়েট অ্যান্ড সি। সাব্বির ফের চমকে উঠল। বিস্ময়ে হতভম্ব হয়ে গেল। মানুষ এমন হয়? হয়। ট্রিনার মতো সাইকোরা হয়। আবরাজের চোখ লাল হয়েছে। চোয়াল শক্ত করে আবরাজ সাব্বিরকে বলল, টিকিট রেডি করো ফার্স্ট। জার্মান ব্যাক করতে চাই আমি। আবরাজ বাড়ির ভেতরে চলে গেল। সাব্বির তপ্ত শ্বাস ফেলল। নিঃসন্দেহে ট্রিনার জন্য ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে। এবার মিস্টার জিও কিছু করতে পারবে না। ঘুমিয়ে আছে ফিজা। বড্ড দুর্বল মেয়েটা। দুর্বল হওয়াটা খুব কি অস্বাভাবিক? গত 3 দিন নাগাদ মেয়েটাকে একটু একটু করে বিষ দেওয়া হয়েছে। এমন ভয়ঙ্কর কাজটা ট্রিনার দ্বারা সম্ভব একা হয়েছে? এটার সাথে কি কেউ সামিল নেই? আবরাজের চোয়াল শক্ত করে রাখে। কিছু মানুষরূপী অমানুষ থাকে। এরা যে থালি খাবে সে থালি ফুটো করবে। আবরাজ আলতো করে বইয়ের শরীর থেকে কম্পিউটার সরিয়ে দিল। সাধারণ পোশাক পরে আছে মেয়েটা। পাতলা একটা গেঞ্জি আর প্লাজো। আবরাজ গেঞ্জি সরিয়ে আলতো করে বইয়ের প্যাটের উপর হাত রাখলো। নিষ্পাপ এই অস্তিত্বটা তাদের ধরা দেওয়ার আগেই ঝরে গেল। কি ভয়ঙ্কর সে অনুভূতি! আবরাজ চুপচাপ বইয়ের প্যাটে ঠোঁট ছুঁয়ে দিল। আলতো করে জড়িয়ে ধরে পাশে শুয়ে রইল। ক্রোধিত হয়ে পুরুষটা আওড়ালো, তুই শুধু আমার সন্তানকে মেরেছিস না, আমার কোলকে, আমার ভবিষ্যৎকে, আমার স্বপ্নগুলোকে বিষ খাইয়েছিস। এখন তুই দেখবি এই আবরাজ খান কতটা ভয়ঙ্কর। মুহূর্তে যেন রূপ বদলে নিল সে। রাগান্বিত স্বর কোমল হয়ে এলো। মোলায়েম স্বরে বলে উঠল, আমি তোমায় ভালোবাসায় যতটা অবুঝ, ঠিক তোমার দুঃখে ততটা ভয়ঙ্কর বেপরোয়া হতে প্রস্তুত। মেহরিন এই প্রথম আব্রাহামের রুমে। অস্বস্তি নেই তেমন একটা মেয়েটার মধ্যে। ইলা বেগম নিজে পাঠিয়েছে মেহরিনকে। সে নিঃসংকোচে এসেছে। তার মধ্যে তেমন প্রতিক্রিয়ায় নেই, বরং সে অস্থির। বোনের এমন অবস্থা হবে হয়তো সে কোনোদিন কল্পনা করেনি। ফ্রেশ হয়ে এসে সে শুয়ে পড়ল। আব্রাহাম বসে আছে, চিন্তিত দেখাচ্ছে। মেহরিনের মনের অবস্থা খুব খারাপ। বোনকে সে মায়ের পরে অনেক বেশি ভালোবাসে। বোন তাকে সে ছোট্ট থেকে আদরে যত্নে ভালোবেসে আগলে রেখেছে। আজ বোনের এমন অসহায়ত্ব সত্যি দুঃখজনক। তার উপর ইচ্ছে করে কেউ এমন করে মেহরিনের কল্পনার বাইরে ছিল। কে দিল পয়জন? কেন করলো ছোট এই প্রাণটার সাথে এমন নির্মম অন্যায়? মেহরিনের শ্বাস দীর্ঘ হয়। আখি কোঠর ছলছল করে ওঠে। আব্রাহাম খেয়াল করলো মেহরিনের গায়ে বাইরের সেই পোশাক, যার অবস্থা এমন, এসব পরে রাতে ঘুম অসম্ভব। লঙ্কারো কাজের একটা গাউন। আব্রাহাম বিছানা ছাড়লো। নিজের আলমারি খুলে একটা শার্ট নিয়ে ফিরে এলো। তারপর মেহরিনকে ডাকলো। নিজের হাতের শার্টটা এগিয়ে দিয়ে বলল, এটা পরে এসো, কমফোর্ট পাবা, নয়তো ঘুম হবে না। মেহরিন হাসার চেষ্টা করে। বলল, সমস্যা হবে না আমার, রাত তো প্রায় শেষ। মুখের উপর অকপটে এমন কথায় আব্রাহাম অস্বস্তিতে পড়ল। কিছু না বলে শার্টটা আগের স্থানে গিয়ে রেখে সে লাইট অফ করে শুয়ে পড়ল। মেহরিন ভ্যাবাচাকা খেল। এমন বিহেভিয়ার কেন করলো? আব্রাহাম কি কোনোভাবে এক্সপেকটেশন রেখেছিল মেহরিন তার কথা শুনবে? মেহরিনের খারাপ লাগলো। আব্রাহাম তো তার ভালোর জন্যই বলেছিল, কিন্তু আরেকবার জোর করতে পারত। বহুদিন পর আবরাজ নিজের গোডাউনে এলো। রাতের শেষ প্রহর। সাবির ভাবেনি আবরাজ খবর পাওয়া মাত্রই আবারও ছুটে আসবে গোডাউনে। তার বিশাল এই গোডাউনে 300-এর অধিক কর্মচারী এবং 100-এর অধিক গার্ড রয়েছে। পুরোটা এরিয়া জুড়ে মানুষ। বলিষ্ঠ সুঠাম দেহের মানুষটার পেছনে 10 থেকে 12 জন গার্ড। সাবির একজনকে ইশারা করতেই 2 জন গিয়ে কালো মুখোশ পরিহিত একজনকে টেনে হিঁচড়ে নিয়ে এলো। আবছা অন্ধকার, তবে স্পষ্ট সব। আবরাজ চোখ বন্ধ করে বলে দিতে পারে এটা একজন মহিলা।
আবরাজ চোয়াল শক্ত করে নিল, দাঁতে দাঁত চেপে দাঁড়িয়ে রইল সে। সামনের মানুষটার মুখের উপর থেকে কালো মুখোশটা সরিয়ে দেওয়া হলো। সাপের একটু চমকায় না, সে নিজেই তো ধরেছে এই মানুষটাকে। আবরাজ খুব সাবধানে পা ফেলে সামনে এগিয়ে এলো। আবরাজকে দেখে মহিলাটা খুব জোরে জোরে কাঁদতে লাগলো। খুব বেশি বয়স না, 30+ হবে। খান বাড়িতে কাজ করে আজ বছর 5 হবে। বিশ্বস্ত হয়ে উঠেছিল মাত্র। কেউ হয়তো কল্পনাও করেনি এমন কিছু করবে এই সার্ভেন্ট। আবরাজ সযত্নে ওনার ডান হাতের কবজি বরাবর রিভলভার তাক করে ট্রিগার চাপলো। সাথে সাথে আর্তনাদে ভরে উঠল পরিবেশ। আবরাজ মেঝেতে পড়ে থাকা একটা পাটের বস্তা তুলে সেটার একটা কোণ মুখে ঠেসে দিল মহিলার। এক হাত ধরে রেখেছে গার্ড, আরেক হাতে গুলি, মুখে বস্তা। কি ভয়ঙ্কর সেই দৃশ্য! নিঃশব্দে আর্তনাদ। কেউ শুনে না, দেখে না, টের পায় না কেউ। যেমন টের পায়নি সে নিজের অস্তিত্বের একটু একটু করে নিঃশ্বাস নীরবে নিভে আসার। আবরাজ ফিরে আসে সেখান থেকে। এই হাত দিয়ে দ্বিতীয়বার কারোর ক্ষতি করা তো দূর, চিন্তাও করবে না। আবরাজ গেট থেকে বেরিয়ে আসার সাথে সাথে গেট বন্ধ করে দেওয়া হলো। গেটের বাহিরে কোনো গার্ড এলো না। সাব্বির আবরাজের গা থেকে ওভারকোট খুলে নিজের হাতে নেয়। আবরাজ নিজের শার্ট ঠিকঠাক করে নেয়, নর্মাল ড্রেস আপ। শার্টের হাতা ফোল্ড করে কোণের উপর ভাঁজ করে রাখলো। স্বাভাবিকভাবে বলল, জনের সাথে কথা বলো, মিস্টার জিয়ের সাথে সব ডিল ক্যান্সেল ফাইনাল করে দাও। আজ থেকে কোনো কন্টেইনার শিপ আবরাজ খান তাকে দিবে না আজীবনের জন্য। এটা নিষিদ্ধ করলো আবরাজ খান। সাবির প্রথমে চমকে উঠলেও পরবর্তীতে ঠিকই নিজেকে সামলে নিল। কিন্তু এত শুধু মিস্টার জির ক্ষতি হবে না, আবরাজেরও হবে। এত এত শ্রমিকের দায়িত্ব তাকে নিতে হবে। সে যখন এসব ভাবনায় মত্ত, আবরাজ তখন আবারও বলল, এখানে সকল শ্রমিকদের বলে দিবে আজ থেকে কোনো পণ্য সামগ্রী বাহিরে যাবে না। এখানে যা পণ্য আগে বাহিরে যেত তা সব দেশে থাকবে। নতুন কোম্পানি স্টার্ট এর ফার্স্ট স্টেপ। ফিজা ঘুম ভেঙে আবরাজকে নিজের পাশে পেল। বসে আছে পুরুষটা। ফিজা আবরাজের মুখের দিকে তাকিয়ে প্রথমে যে প্রশ্নটা মাথায় এলো সেটা হচ্ছে, আবরার কি ঘুমায়নি? চোখ এমন লাল দেখাচ্ছে কেন? ফিজা উঠতে নিলে আবরাজ সাহায্য করলো। মুচকি হেসে জিজ্ঞেস করলো, এত দ্রুত উঠে গেল আমার ফুল? গত পরশু থেকে শুয়ে বসে দিন কাটছে আমার আবরাজ। ফিজা উঠে বসতে বসতে বলল। আবরাজ মাথা নেড়ে বলে, আই সি। তো কি করা যায় এখন? আপাতত কিছু না, ফ্রেশ হব আমি। আবরাজ বউকে একা ছাড়ার পাত্র নাকি? হুম, নিজে খুব সাবধানে কোলে তুলে নিয়ে এলো ওয়াশরুমে। ফিজা একটু অবাক হয় না, অস্বস্তি লাগে না, স্বাভাবিক এটা। আবরাজ কাল থেকে তাকে নিচে হাঁটতে দিচ্ছে নাকি? মনে হচ্ছে যেন মাটিতে রাখলে পিঁপড়ে ধরবে, মাথায় নিলে উকুন। ফিজার মন গহীনে ফাঁকা লাগে, বুক হাহাকার করে। ইস, আবরাজ নিশ্চয় নিজের অস্তিত্ব আসছে শোনার খুশিতে পাগল হতো। এখন এমন করছে, তখন নিশ্চয়ই আরো পাগলামো করতো। ফিজার বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। কেন যে হলো এমন? ফ্রেশ হয়ে বেরিয়ে এসে ফিজাকে বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না। চুল শুকানোর আগেই ইলা বেগম হন্তদন্ত হয়ে ছুটে এলো খাবার হাতে। আরেকজন সার্ভেন্টও আছে, তবে প্রতিদিন যে মহিলা ফিজাকে খাবার দিত সে না। ফিজা তেমন পাত্তা দিল না বিষয়টা, নর্মালি নিল। যেহেতু বাড়িতে সার্ভেন্ট রয়েছে ঢের, সেজন্য এটা তেমন ভাবার বিষয়ও না। ইলা বেগম খাবার দিয়ে ফিজার ভালো মন্দ জিজ্ঞেস করে চলে গেল। আবরাজ ফিজাকে খাইয়ে দিয়ে নিজেও খুব দ্রুত খাবার শেষ করলো। রেডি হয়ে ফিজার সামনে এসে দাঁড়ালো। বইয়ের কপালে আলতো করে ঠোঁট ছুঁয়ে দিয়ে বলল, অফিস যেতে হবে সুগন্ধি ফুল, 3 দিন হয় যাই না। আপনি টেনশন করবেন না, আমি এখন সুস্থ আছি। ফিজার কথায় আবরাজ স্বস্তি পায়। আজ 3 দিন পর বউ তার সাথে এমন স্বাভাবিকভাবে কথা বলল। তার মন ফুরফুরে হয়ে গেল। গম্ভীর মুখে রসাত্মক কথা শোনা গেল। বাট আমাকে সামলানোর মতো না। বলতে বলতে হাত রাখে মেয়েটার ঘাড়ে। ফিজা বাঁকা চোখে সেদিকে এক পলক তাকালো। পুরুষটার মতিগতি সুবিধার ঠেকাচ্ছে না। যখনই আবরাজ কাঁধের দিকে গাউনের ফিতা সরাতে যাবে, ফিজা গম্ভীর স্বরে ডাকলো, আবরাজ। তো মাদকাসক্ত স্বরে বলল আবরাজ। ফিজার শরীর দুর্বল, তবু ব্যক্তিগত পুরুষের ছোঁয়ায় মনটা যেন কেমন চনমনে হয়ে উঠল। কিছু আর বলার জন্য মুখ খুলতে পারে না। শরীর জুড়ে শীতল স্রোত বয়ে যায়। আবরাজ বইয়ের কাঁধ বরাবর বেশ কয়েকবার গভীর করে ঠোঁট বসে সরে এলো। 3 দিনের অসুস্থতায় বইয়ের ঠোঁট জোড়া ফ্যাকাশে হয়েছে, কেমন নির্জীব নিষ্ক্রিয় দেখাচ্ছে।
আবরাজ থুতনিতে হাত রেখে ঠোঁটের উপর আলতো করে ঠোঁট ছুঁয়ে দিল। ফিজা বড্ড লজ্জায় পড়ল। কতদিন সে নিজের যত্ন করছে না, নিজের কেমন লাগলো। যেখানে সর্বদা আবরাজ পরিপাটি চকচকে জিনিস পছন্দ, সেখানে তার ঠোঁটে চুমু খাওয়া পুরুষ নিশ্চয়ই বাধ্য হয়ে চুমু খেলো। কিন্তু ফিজার ভুল ভাঙতে খুব বেশি সময় লাগলো না। আবরাজ পরপরই দীর্ঘ এক চুম্বন করে বর ওষ্ঠদয়। ফিজা মুখের ভেতরে ঠোঁট পরে নিতেই আবরাজ বিরক্ত হয়ে সরে এলো। ভুজুরা কোচকে জিজ্ঞেস করলো, হোয়াট? রাতে আমি নিজে গুছিয়ে রাখবো। ফিজা মিনমিন করে বলে। আবরাজ সাথে সাথে প্রশ্ন করে। এখন কি? ফিজা কিছু বলে না। আবরাজ বইয়ের মতি গতি বোঝার চেষ্টা করে, বুঝতে পারে না সে। ঠোঁট কামড়ে ধরে কিছু ভাবে, পরপরে আবার আঁকড়ে ধরলো বইয়ের অথর। ফিজা এবারও ছোটাছুটি করলো। আবরাজ এবার ছাড়লো না। নিজের কাজ শেষ হতেই সরে এলো। দুই হাতে মেয়েটার গাল চেপে ধরে নিজের দিকে টেনে নিল। চোখে চোখ রেখে দৃষ্টি স্থির করে বলে উঠল, তুমি আবরাজ খানের চোখে এমনিতেই পৃথিবীর সবচেয়ে সুন্দরতম নারী। এর বাইরে গিয়ে তোমার কোনো সৌন্দর্যের প্রয়োজন নেই, সুগন্ধি ফুল। ফিজা বিস্ময়ের চরম পর্যায়ে পৌঁছালো বোধ হয়। সে কি তবে এতদিন ভুল ধারণা পোষণ করে এসেছে মনে? আবরাজ খান তার রূপের মোহে নয়, তাকে সত্যি ভালোবাসে? উত্তর নেই, দেয়নি এই পুরুষ উত্তর। আবরাজ এরপর গাঢ় চুমু খেয়ে বইয়ের কপালে বেরিয়ে গেল অফিসের উদ্দেশ্যে। ফিজা চিন্তায় মগ্ন। সত্যিটা কি? সত্যি আবরাজ খান তাকে ভালোবাসে, নাকি শুধুমাত্র অভিনয়? মেহেরিনের ঘুম ভাঙল সকাল 1:30টায়, তাও আবার শাশুড়ির ডাকে। খাওয়ার জন্য তিনি মেয়েটাকে ডেকে চলেছে অস্থির হয়ে। মেহেরিন উঠে বসলো দ্রুত। ঘুম ভেঙে বোঝার চেষ্টা করলো এটা ওর শাশুড়ি। অস্থিরতা বাড়ল বই কমল না। অপরাধী লজ্জায় মেয়েটার মাথা নুয়ে আসে। ইলা বেগম ভালো মানুষ, মেহেরিন জানে। তবুও স্বল্পভাষী ভীত স্বভাবের মেহেরিন একদম স্তব্ধ হয়ে গেল। শাশুড়ি ছেলের বউকে ঘুম থেকে ডেকে তুলছে। লজ্জার ব্যাপার এটা মেহেরিনের দৃষ্টিতে। মিনমিন করে বলল, সরি আন্টি। কেন? ইলা বেগম ভ্রু কুঁচকে গম্ভীর স্বরে জিজ্ঞেস করলো। মেহরিন ফালফাল করে তাকে থাকে। ইলা বেগম তাগাদা দিতেই মেহরিন ওয়াশরুমে গেল। ইলা বেগম মুচকি হেসে রুম থেকে বেরিয়ে গেল। ফিজা সারাদিন নিচে আসতে পারেনি, রুমে শুয়ে বসে দিন কেটেছে। মেহরিন ইলা বেগমের সঙ্গ দিয়েছে। আবরাজ সময় সময় ফোন করেছে। মহিতা বেগম দুপুরে চলে গিয়েছে। মেয়ের শ্বশুর বাড়িতে থাকাটা তিনি ভালো মনে করেন না। ফিজা সন্ধ্যায় মেহরিনকে বলে কয়ে নিচে আসার জন্য রাজি করালো। ধীরে ধীরে হেঁটে এসে সোফায় বসলো। রোজকার ন্যায় সন্ধ্যায় কলিং বেল বাজলো। সার্ভেন্ট দরজা খুলে দিল। মিলন খান এসেছে। হাতে করে সব সময়ের মতো পুত্রবধূর জন্য বাইরে থেকে ভাজা পোড়া নিয়ে এলো। এসে পলিথিন খুলে নিয়ে বসলো। মেহরিন মনের পেছনে দাঁড়িয়ে গরম গরম পাকোড়া নিজ হাতে তুলে ফিজাকে দিল। ফিজা মুচকি হেসে হাতে নিল সেটা। মিলন খান দেরি করে না, টুপ করে ফিজার কপালে স্নেহের চুমু খেলো। এরপর মেহরিনের হাতেও দিল। মেহরিন একটু অপ্রস্তুত হলো। আজ মিলন খানই তাকে সকালে বাড়ি যেতে নিষেধ করে দিয়েছে। মেহরিনের অস্বস্তি হচ্ছে বুঝতে পেরে মিলন খান বলল, আমার 2টা আম্মা। মেহরিনের বড্ড প্রশান্তি এলো মনে। সে বাবার আদর স্নেহ মমতা কিছুই পায়নি। এখন মনে হচ্ছে সেটা পুষিয়ে যাবে শ্বশুর নামক মানুষটাকে দিয়ে। মিলন খান যেতেই একজন সার্ভেন্ট এলো। ইলা বেগমও এলো। তিনজন চা হাতে আড্ডায় বসলো। ফিজা বেশ অবাক হলো। প্রতিদিন তাদের যে চা দেয়, তাকে যে সার্ভেন্ট রুমে খাবার দিত, সেই মহিলাকে আজ একবারও দেখলো না সে। ফিজা ইলা বেগমকে জিজ্ঞেস করে, আম্মু, সুমি আপাকে দেখলাম না আজ, উনি কি ছুটিতে? আর বলিস না, কাল রাতেই নাকি ও গ্রামে চলে গিয়েছে, আর কাজ করবে না। ফিজা ছোট করে জবাবে বলল, ও। এরপর আর কোনো কথা হলো না এই ব্যাপারে। গাড়ি চলে। আব্রাহাম আবরাজ দুজনেই বসে গাড়িতে। আবরাজের কোলের উপর ল্যাপটপ। ভাইয়া, হ্যাঁ বলো। আবরাজ ল্যাপটপের স্ক্রিনে দৃষ্টি স্থির রেখে বলে। আব্রাহাম বলল, তুমি ওখানে না যাও। যেতে হবে। আবরাজের সোজা সাপটা জবাব। আব্রাহাম চিন্তিত স্বরে বলে উঠল, জুনায়েদ এখনো এখানে রয়েছে। আবরাজ ল্যাপটপের শাটার বন্ধ করলো। এবার ঘাড় বাঁকিয়ে আব্রাহামের দিকে তাকিয়ে গম্ভীর স্বরে বলল, আমার সুগন্ধি ফুল নিজেকে সেভ করতে জানে। আমার জন্য আমার সুগন্ধি ফুল
নিজেকে আগলে রাখবে। আবরাজ যখন বাড়ি ফিরল তার বউ তখন লিভিং রুমে বসে। আবরাজ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বউয়ের দিকে একবার, এরপর মায়ের দিকে তাকিয়ে গম্ভীর স্বরে জিজ্ঞেস করলো, নিচে নিয়ে এসছে কে ওকে? ইলা বেগম আর চোখে চাইলেও ফিজার দিকে। নিচে তিনি নিয়ে আসেনি, ইচ্ছেও ছিল না নিয়ে আসার, তবে ফিজার বারবার বলাতে তিনি না করতে পারেনি। মেহেরিনও চুপ। ফিজা কেউ কিছু বলার আগে নিজ থেকে জবাব দিল, আমি এসছি আবরাজ, কেউ নিয়ে আসেনি। আপনি খাবেন এটা? একটা দেই? বলতে বলতে একটা পাকুড়া হাতে উঠে এলো। আবরাজ মুখ ঘুরে নিল, প্যান্টের পকেটে হাত গুজে ফিজাকে উপেক্ষা করে সিঁড়ি বেয়ে চলে গেল নিজের রুমের দিকে। ফিজা ঠোঁট গোল করে নিঃশ্বাস ছাড়ে, এরপর নিজের মুখে পুরে নিল সেটা। আস্তে আস্তে পা ফেলে সিঁড়ির দিকে এলো। পেছনে ইলা বেগম রুমের সামনে রেখেই তিনি চলে গেল। ছেলের মতি গতি ভালো নয়। ফিজা রুমে ঢুকে গিয়ে বিছানায় বসে গেল। আবরাজ রুমে নেই, ওয়াশরুমে সে। বেরিয়ে এলো 10 মিনিট পরে। এসে কোনো দিকে না তাকিয়ে লাগেজ বের করলো। আলমারি খুলে সেখান থেকে কয়েক সেট কাপড় নিয়ে নিল সেটাতে। হালকা গোলাপি রঙের টাওয়েলটা এক টানে খুলে প্যান্ট পরে নিল। পেঁচা ঠোঁট কামড়ে ধরে অন্যদিকে তাকিয়ে রইল। নির্লজ্জ ব্যাহাপনার একটা সীমা থাকা জরুরি, যা এই পুরুষের মধ্যেও বিরল। পেঁচা যখন আবরাজের দিকে তাকালো তখন দেখলো আবরাজ শার্টও পরে নিয়েছে, চুল ঠিকঠাক করে পারফিউম দিচ্ছে। পেঁচা বুঝে না কোথায় যাচ্ছে আবরাজ, কেনই বা যাচ্ছে। তাকে কিছু বলেওনি আগে। ফিজা জিজ্ঞেস করলো, আপনি কোথাও যাচ্ছেন? হ্যাঁ। কোথায় আগে বলেননি তো? আবরাজের নির্লিপ্ত কণ্ঠে ফিজার বুক দূরে দূরে শুরু হলো। অস্থির লাগে, তবু নিজেকে সামলে প্রশ্ন করে। আবরাজ আবারও আগের ন্যায় কণ্ঠে জবাব দিল, গত 4 বছর যেখানে ছিলাম। এভাবে কিভাবে আপনি যেতে পারেন আবরাজ? তাহলে? ভালোবাসেন না আমায়? আবরাজ একটু আগে পরিহিত শার্টের বোতামগুলো খুলতে খুলতে এগিয়ে আসে ফিজার দিকে। তারপর মেয়েটার শরীরের উপর উঠে হাত চেপে ধরলো বিছানার সাথে। ফিজা চমকে উঠল, তার অন্তরাত্মা কাঁপে। এই মুহূর্তে কিছু করবে নাকি আবরাজ? এতটা পাশা নয় আবরাজ, তবুও মেয়েটা ভয়ে আছে। এই মুহূর্তে কিছু করলে তাকে মৃত্যু যন্ত্রণা সহ্য করতে হবে। আবরাজ ফিজার ভাবনার মাঝে কপালে চুমু খেলো, একদম শান্ত ও নিস্তেজ গলায় ডাকলো, সুগন্ধি ফুল। ফিজা কথা বলতে পারে না, গলা কাঁপছে। এতটা আবেগী আবরাজকে সে কখনোই দেখেনি। এভাবে একদম মানাচ্ছে না তার অসভ্য পাষণ্ড আবরাজ খানকে। ফিজা আবরাজের চোখের দিকে তাকিয়ে। আবরাজ বউয়ের দেহটা নিজের উন্মুক্ত লোমহীন বক্ষে চেপে ধরল। আচমকা এমন ঘটনায় একটু হকচকে গেল ফিজা। নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে বউকে নিজের সাথেই ধরে রইল। ঘনিষ্ঠতা বাড়তেই ফিজার মনটা কেমন করলো। কিছু হারিয়ে যাওয়ার বেদনা যেন বুকটা বড্ড ফাঁকা মনে হলো। আবরাজ এর মধ্যেই বলে উঠল, তোমায় কষ্ট দেওয়া প্রতিটা মানুষকে এটার মূল্য দিতে হবে সুগন্ধি ফুল। নিস্তব্ধ পরিবেশটা ফিজার নিকট বড় ভয়ঙ্কর লাগলো। সাথে সাথে আবরাজের পিঠে হাত রাখলো, আঁকড়ে ধরল নিজের সাথে। অসহায় কণ্ঠে বলে উঠল, কি হয়েছে? আপনি এমন কেন বলছেন? কি হয়েছে আমার? আবরাজ চোখ বন্ধ করে ঢুক গিলে নিল। নিজেকে সামনে নিয়ে জোরে ধরা অবস্থায় বইয়ের চুলের ভাঁজে মুখ গুজে ঘাড়ে ঠোঁট ছুঁয়ে দিল। মোলায়েম স্বরে বলল, একা থাকা যায় না তো। খুব তাড়াতাড়ি আবরাজ খান তার সুগন্ধি ফুলের কাছে ব্যাক করবে। আবরাজ খানের সুগন্ধি ফুল। ফিজা আবরাজের কথায় না হেসে পারল না। কি অদ্ভুত সব কথাবার্তা, ঘুরে ফিরে সব এক জায়গায় চলে আসে। আবরাজ বউকে স্বাভাবিক হতে দেখে বলে, যেতে হবে 10টায় ফ্লাইট। অপেক্ষা করে থাকবো। ফিজা চোখ বন্ধরত অবস্থায় বলে। আবরাজ বউকে ছেড়ে দিয়ে আবারও ঠোঁট ছুঁয়ে দেয় বউয়ের কপালে। ফোলা গালে। অসুস্থতার জন্য মুখের অবস্থা করুণ। আবরাজের ভালো লাগে। চিকনা শরীর হঠাৎ একটু পরিবর্তন আসা শুরু করেছিল মাত্র। হয়তো মাতৃত্বের ছোঁয়া গায়ে লেগেছিল বলে, কিন্তু সর্বশেষ সেটা আর কপালে শুইল না। আবরাজ সব ভাবনা বাদ দিয়ে বলল, আমার জন্য। ফিজা মৃদু হেসে মাথা নাড়ল। বুকের ভেতর রক্তক্ষরণ, অথচ হাসি মুখে বিদায় দিতে হচ্ছে অপ্রিয় থেকে প্রিয় হওয়া সে ব্যক্তিগত পুরুষকে। আবরাজের লাগেজটা এসে চাবির বাড়ি থেকে নিয়ে গেল। ফিজা আবরাজের পেছনে আসতে নিলে আবরাজ বলে উঠল, একদম নড়বে না, নিচে একদম যাবা না। আম্মু নয়তো মেহেরিন থাকবে সাথে। কিছু প্রয়োজন হলে তাদের বলবে, নয়তো সার্ভেন্ট ডাকবে। নেক্সট টাইম তোমাকে নিয়ে কোনো রিস্ক নিতে রাজি নই আমি। ফিজা আবারও বিছানায় বসে গেল। আবরাজ শেষবারের মতো বইয়ের কপালে আবারও চুমু খেল। এরপর হাসি বদনখানি নিয়ে কক্ষ ত্যাগ করলো। ফিজা ফ্যালফ্যাল করে শুধু তাকিয়ে রইল। রাত অনেক হয়েছে।
সবার খাওয়া দাওয়া শেষ। সব দিক গুছিয়ে ইলা বেগম পিজার রুমে এলো। খাবার দিয়েছিল, তারপর আর আসা হয়নি। এখন এসে দেখলো মেহরিন বসে আছে। ইলা বেগম অবাক হলো। মেহরিন রুমে না গিয়ে এখানে বসে? আব্রাহামের সাথে আবারও ঝামেলা হলো নাকি কে জানে। যদিও আব্রাহাম মেহরিন দুজনের শান্ত, তারপরও আব্রাহাম আবার রাগী বটে। তিনি মেহরিনের সাথে কথা বলে বুঝতে পারলেন আসলে তেমন কোনো ব্যাপার নেই। মেহরিন মনের সাথে থাকতে এসেছে। এক পর্যায়ে মেহরিন বলে উঠল, আন্টি, আমি থাকি আপুর সাথে। ইলা বেগম মৃদু হেসে বলে উঠল, তার কোনো দরকার নেই, আমি থাকছি, তুমি যাও। মেহরিন আর কিছু বলার মতো মেয়ে নয়, চুপচাপ বেরিয়ে এলো। পেছনে শাশুড়ি বইয়ের আড্ডার আওয়াজ বলছে দুজনের মধ্যে ভালো সম্পর্ক রয়েছে। মেহরিন রুমে সে লাইট অফ দেখলো। ড্রিম লাইটও বন্ধ, কিছু দেখা যাচ্ছে না। হাতে নেই মোবাইল। সে দরজা হাতের কোনো রকম একটু এলো। রুমের মধ্যেখানে সে মেহরিন শক্তপোক্ত কিছুর সাথে খুব জোরে ধাক্কা খেলো। চমকে উঠল মেহরিন। মুহূর্তের ভয় আগে থেকে রয়েছে মেয়েটার। সেক্ষেত্রে চোখ বন্ধ করে কান চেপে ধরে বলতে লাগলো, আব্রাহাম, ভূত ভূত ভূত। এই এই চুপ বেয়াদব মেয়ে, জাস্ট স্টপ স্টুপিড মেয়ে। মেহরিন তখনও বলে যাচ্ছিল। আব্রাহামের ধমক খেয়ে চুপসে গেল বেচারি। আব্রাহাম লাইট অফ করে রাগের চোখে মেহরিনের দিকে তাকালো। মেহরিন লজ্জায় মাথা নত করে নিল। আব্রাহাম ফুস করে নিঃশ্বাস ফেলেই বলে উঠল, কোথায় গিয়েছিলে তুমি? রাত কটা বাজে দেখেছো? এই যে মানে আপুর মেহরিন মিনমিন করে বলতে যাচ্ছিল, তখন আবার আব্রাহাম ধমকে উঠল। বলল, এই তোতলা বানা, একদম ডিরেক্ট কথা বলবে। সহজ সরল মানুষ যেমন সবকিছু স্বাভাবিকভাবে নেয়, আবার কিছু কথা খুব গভীর দাগ কাটে তাদের মনে। আব্রাহামের ধমকের প্রতিটা কথাই হঠাৎ করেই মেহরিনের মন খারাপ হলো। কিছু না বলে গিয়ে বিছানার এক পাশে শুয়ে পড়ল গুটিসুটি মেরে। আব্রাহাম রাগ আরো বাড়ল বই কমল না। দরজা বন্ধ করে এলো ঠাস করে। এরপর লাইট অফ করে সোফায় গিয়ে শুয়ে পড়ল। মেহরিনের এবার কান্না পেল। আব্রাহাম কি কোনোভাবে তাকে মনের বিরুদ্ধে গিয়ে বিয়ে করেছে, যার জন্য সে এখন বিরক্ত তার উপর? আবরাজ দাঁড়িয়ে বিশাল রাজপ্রাসাদের ন্যায় দেখতে বাড়িটার সামনে। গেট থেকে শুরু করে গার্ড দিয়ে পুরো বাড়িটা ঘিরে আছে। এই বাড়িটাতে একসময় তার রাজত্ব চলত, সেও থাকতো এখানে। কিন্তু সময়ের সাথে সাথে সে নিজেকে যথাসাধ্য এটা থেকে দূরে নিয়ে নিল। ছোট একটা সুখ বাঁধল, স্বপ্ন দেখল, বিয়ে করা স্ত্রীকে নিয়ে সংসারও করলো। তবে খুব বেশি দিন নয়, এটাও শেষ করে দিল। এই সব তো তার বা হাতের খেল তৈরি করা। কিন্তু তার সন্তান, এটা সে কিভাবে মেনে নেবে, প্রশ্রয় দিবে? কখনো না। প্রয়োজনে আবারও আগের রূপে ফিরবে আবরাজ খান। তবু সন্তান হত্যার বিচার সে নিজে করবে। গাড়ি থেকে নামার আগে জন আবরাজের হাত ধরল। এই প্রথম আবরাজের কোনো কাজে সে আমোদ পোষণ করলো, ভয় পেল, বাধা দিল, বলল, স্যার আর একবার ভাবুন, এখানে যাওয়া মানে আপনি আগের অবস্থানে ফিরে যাওয়া। প্রয়োজনে সেটাই হবে। কথাটা বলে আবরাজ জনের হাত ছাড়িয়ে নিল। রোলস রয়েস কারটা থেকে নেমে সে গেটের দিকে এগিয়ে এলো। আস্তে আস্তে গাড়ির ব্লেজারটা খুলতে শুরু করলো। গার্ড কজন সামনে এলো। আবরাজ ভয়ঙ্কর দৃষ্টিতে তাকাতেই সবাই সরে দাঁড়ালো। একটা সময় এই আবরাজ খানের কথাতেই উঠতে বসতো তারা। পুরনো খাতিরে শুধু বলল, ইউ উইল বি ফাইন, গো ব্যাক টু গুড। ডোন্ট স্টপ মি। ব্যাস এইটুকু কথাই। গার্ড মাথা নিচু করে নিল। আবরাজ ব্লেজারটা হাতের ভাঁজে নিয়ে হাঁটা ধরলো বাড়ির ভেতরের উদ্দেশ্যে। গার্ড পিছন থেকে কাউকে কল দিল। সাথে সাথে বাড়ির ভেতরে রয়েছে 7 থেকে 8 জন সার্ভেন্ট। আবরাজকে দেখে সবাই হতভম্ব হয়ে একে অপরের দিকে চাওয়াচাওয়ি করে। সাথে সাথে সবাই দৌড়াদৌড়ি করে কিচেনের দিকে ছুটল। আবরাজকে তুলতুলে নরম গদির সোফায় আয়েশ করে বসলো। সার্ভেন্ট সবাই ফিরে এলো মনে হয় 2 মিনিটের মাথায়। সবার হাতে রয়েছে কিছু না কিছু, কোল্ড ড্রিঙ্কস, শরবত, কারোর হাতে বা টাওয়েল, কেউ বা পানির গ্লাস। আবরাজ সেদিকে একবারও তাকালো না। নিজের হাতের ফোনটাই দৃষ্টি স্থির রেখে জিজ্ঞেস করলো, হোয়ার ইজ ত্রিনা? ম্যাম ইজ ইন দ্য গেম রুম স্যার। একজন সার্ভেন্ট বলল। আবরাজ সাথে সাথে উঠে দাঁড়ালো। দোতলা সিঁড়ির সাথে তাদের গেম রুম। মুখস্থ আবরাজের এই বাড়িটার প্রতিটা কোণা। হনহনিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে এলো। কাঠের দরজাটা ঠেলে নিঃশব্দে ভেতরে প্রবেশ করে কোনো দিকে না তাকিয়ে দেয়ালের সাথে সেট করা সোফায় ছুঁড়ে ফেলে দিল হাতের ব্লেজারটা।
সাদা শার্টটার হাতা ফোল্ড করতে করতে একদম গে বিলিয়ার্ড টেবিলের সামনে দাঁড়ালো। ট্রিনা কেউ স্টিক দিয়ে সবেমাত্র একটা বল ফেলতে যাচ্ছিল পকেটে, তখনই আচমকাই কেউ সামনে চলে আসায় চমকে উঠল সে। মনোযোগ বিচ্ছিন্ন হলো। বলটা গড়িয়ে গিয়ে বিলিয়ার্ড টেবিলের সামনে দাঁড়ানো ব্যক্তিটার বরাবর সামনে স্টপ হলো। ট্রিনা বিরক্ত হয়ে নিচের দিকে তাকিয়ে থেকে চোখ বন্ধ করে দাঁতে দাঁত চেপে বিরক্তি প্রকাশ করে বলে উঠল, হু আর ইউ? ইটস মি, আবরাজ খান। ট্রিনা কল্পনাও করেনি, কখনো ভাবনাই আসেনি এটা আবরাজ হবে। ভেবেছিল খুব বেশি হলে জুনায়েদ হবে, নয়তো কোনো গার্ড। কিন্তু আবরাজ গম্ভীর রাশভারী কণ্ঠে মেয়েটার আত্মা পর্যন্ত কেঁপে উঠল। কেউ স্টিকটা হাত থেকে টেবিলে গড়িয়ে পড়ল। ধীরে ধীরে সোজা হয়ে দাঁড়িয়ে নিজের চোখকে অবিশ্বাস করতে পারল না। হসপিটে মুখ দিয়ে বেরিয়ে এলো, আবরাজ? ইয়েস। আবরাজ ঠোঁট চেপে ধরে অদ্ভুত হাসলো। ট্রিনার শরীরের প্রতিটা লোমকূপে শেষ ফেরানি হলো। সে নিজেকে যথাসাধ্য সামনে রাখার চেষ্টা করলো। আবরাজ নিশ্চয় জানে না তার বউকে স্লো পয়জন দেওয়া হয়েছে। অবশ্য জানার কথাও না, না জানার জন্যই তো এই পন্থা অবলম্বন করেছে সে। তবে কি অন্য কোনো কারণ? সে নিজেকে স্বাভাবিক দেখিয়ে জিজ্ঞেস করলো, তুমি এখানে? আসতে তো হতোই। তার পাগল মন আবরাজ খানের একটু আহ্লাদে স্বরে গলে উঠল। বেশ আগ্রহ নিয়ে সে বলে উঠল, আমি জানতাম আবরাজ, ওই মেয়েকে তুমি বেশি দিন আটকাবে না। আবরাজের ঠোঁটের কোণে অদ্ভুত হাসি ঝুলিয়ে ধীর পায়ে এগিয়ে এলো। ট্রিনা দ্রুত পা ফেলে বিলিয়ার্ড টেবিলের মাঝামাঝি এসে আবরাজের কোমর জড়িয়ে ধরল। নাশতার ভঙ্গিতে এক হাত ছুঁয়ে দিল পুরুষটার উন্মুক্ত বুকে। আবরাজ চোখ বন্ধ করল। তার ছোঁয়ার অনুমান করা গেল খুব কঠিন। ট্রিনাকে সে দ্রুত নিজের থেকে ছাড়িয়ে নিল। হাত একটা আলগোছে ধরে বলল, এখানে না। ট্রিনা অস্থির। বহুদিন হয় সে পুরুষের ছোঁয়া পাচ্ছে না। জুনায়েদ নেই, তার উপর মিস্টার জি তাকে বাইরে যেতে দিচ্ছে না। এক প্রকার আটকে রেখেছে তাকে অসুস্থতার নাম করে। তাই বাইরে যাওয়ার সুযোগ সে হাতছাড়া করল না। তাছাড়া আবরাজ খানের মতিগতি কখন আবার ঘুরে যায় তার ঠিক নেই। একবারের জন্য হলেও তার এই পুরুষকে চাই। যেখানে আবরাজ খান নিজে তার সঙ্গ দিতে এসেছে, সেখানে এই সুযোগ হাতছাড়া করার মানেই হয় না। কে বলতে পারে, হয়তো এটাকে সে কাজে লাগিয়ে আবরাজ খানকে আজীবনের জন্য নিজের করতে পারে। চালাক নারী বুঝলই না আবরাজ কেন এলো। কিছুই মেয়েটার মাথায় এলো না। আবরাজের হাত টেনে ধরে বেরিয়ে এলো। আবরাজ বাঁকা হাসলো। মেয়েটা আসলেই পাগল। তার অস্তিত্বকে মেরেও কি অবলীলায় তার সাথে কথা বলছে, বাইরে যাচ্ছে। একটু ভয় হচ্ছে না? ভাবছে না কিছু? গাড়ির নিকটে আসার আগেই গেটে তাদের আটকে দিল গার্ড। আবরাজ তৎক্ষণাৎ জনকে ব্লুটুথের সাহায্যে সচেতন করলো। ট্রিনা একজন গার্ডকে ততক্ষণে থাপ্পড় মেরে দিয়েছে। তার এই বাবার খেয়ে তার সাথে ঘাড় উঁচু করে কথা হচ্ছে। মেয়েটার সহ্য হলো না। সামান্য একটা ব্যাপারে মেয়েটা কতটা ডেসপারেট। আবরাজ ঠোঁট কামড়ে ধরে প্যান্টের পকেটে হাত গুজে এগিয়ে এলো। তারপর নিজ দায়িত্বে বেরিয়ে এলো ট্রিনাকে নিয়ে। গাড়ি ফাঁকা। ট্রিনা চোখ মুখ কুচকে বিরক্তি প্রকাশ করলো। আবরাজ ড্রাইভিং করবে, তাহলে তো গাড়িতে কিছু করা যাবে না, অপেক্ষা করতে হবে। ট্রিনা অন্য সকল বিষয়ে অধৈর্য হলেও আবরাজ খানের জন্য সে ধৈর্য ধরে সব করতে রাজি। চুপচাপ বসে গেল গাড়িতে। আবরাজ গাড়ির চাবি ঘোরালো। চোখে কালো সানগ্লাসটা পরে স্টিয়ারিং ধরলো। আবরাজের প্রতিটা কাজে ট্রিনা আকর্ষিত হয়। আবরাজ খানের প্রতি তার দুর্বলতা এটাই প্রমাণ করে সে এই পুরুষটার জন্য সব করতে পারে। লিজার মন খারাপ, শরীর দুর্বল, তবু সারাদিন অপেক্ষা করে আবরাজ একটা কল দেবে। ঘুমালো পর্যন্ত না মেয়েটা কল মিস হবে ভেবে। মেহেরিনও সাথেই আছে। চলে যাবে মেয়েটা। আজ সারাদিন বোনের সাথে ছিল সে। আব্রাহাম গত রাতের পর আর খোঁজ করেনি মেহেরিনের। এতে আরও অভিমান জমেছে মেয়েটার মনে। ফিজা বোনকে যাওয়ার ব্যাপারে কিছু বলে না, বলার অধিকারও নেই। এখন তো শুধু মেহেরিন তার বোন না, এই বাড়ির বউ। যা ইচ্ছে করতে পারে। তবে মন খারাপ দেখে মেহেরিনকে জিজ্ঞেস করলো, কি হয়েছে তোর? আপু কি বল? কিছু না আপু। ভাবনায় বিভোর থাকা মেহেরিন অপ্রস্তুত হয়ে সাথে সাথে জবাব দিল। কথার টোন কেমন লাগলো ফিজার। বোন তার সহজেই মন খারাপ করে না, চুপচাপ থাকে, তবে মলিন হয় না। বিচক্ষণ রমণী ফিজা ছোট থেকে বোনকে চিনে। তার ছেলে হেসে বলে উঠল, আপুকে মিথ্যে বলতে শিখেছিস এখন? আপু, উনি উনি আমায় মনের বিরুদ্ধে গিয়ে বিয়ে করেনি তো? জানো, একটু কিছু হলেই কেমন রাগ দেখায়।
সহজ সরল তো মেহেরিন, একদম সাদা সিধা টাইপ। যেখানে পিজা 4 বছর হাজবেন্ডের অবহেলা পেয়েও কখনো মুখ ফুটে কাউকে কিছু বলেনি, সেখানে মেহরিনের বিয়ের 1 সপ্তাহের মাথায় বোনের সাথে কত সুন্দর কথা বলছে। এমন সহজ সরল বোনের অসহায় কণ্ঠ পিজার বুকে বেঁধল। বোনের মাথায় হাত বুলিয়ে দিল, বলল, তেমন কোনো ব্যাপার না, ঠিক হয়ে যাবে সব, চিন্তা করিস না। আব্রাহাম ভালো ছেলে। বোনকে বলে তো দিল, তবে সে নিজেও চিন্তিত হলো এ ব্যাপারে। সত্যি ভাবার বিষয়, জোর করে বিয়ে করে এখন তারই বোনের সাথে রাগ দেখায়। সবেমাত্র হাত রেখেছিল পুরুষটার শক্তপোক্ত লম্বা চওড়া রঙিন বক্ষে। সাথে সাথে তীব্র যন্ত্রণা উদর জর্জরিত হলো। চোখ দুটো বেশ বড় বড় আকৃতি ধারণ করলো। হেঁচকে উঠল একবার, পরপর 2-3 কদম পিছিয়ে গেল রমণী। অবাক হয়ে সামনের পুরুষটার দিকে তাকিয়ে নিজের বা হাতটা চোখের সামনে ধরল। হত বিহ্বল দুর্বল দৃষ্টিতে তাকিয়ে মেয়েটা। সামনের পুরুষের চোখে মুখে আনন্দ। তার সন্তান হত্যার প্রতিশোধ নিতে সক্ষম সে। সে মার্ডার করেছে, তবে আজকের মতো শান্তি বুকে কখনোই আসেনি। নিজের অস্তিত্ব দুনিয়া দেখার আগে তার থেকে কেটে নেওয়া হয়েছে। সে অনুভব করতে পারেনি, ছুঁতে পারেনি। ভাগ্যের জোরে অর্ধাঙ্গিনী বেঁচে গেল, তবু সন্তান হত্যার প্রতিশোধের আগুন যে নেভার নয়। তার জীবন থেকে 4টা বছর নিয়ে নিল, প্রাণে মারতে চাইল, 1টা বছর ঘুমায় রাখলো। ড্রাগসে স্মাগলিং, যত রকম বেআইনি কাজ তাকে দিয়ে সেরে নেওয়া যায় নেওয়া হলো। যদিও এর সব কিছু নিয়ে তার আক্ষেপ নেই কোনো, কিন্তু এত এত ছাড় দেওয়ার পরেও সে কি পেল? নিজের অস্তিত্বটা পর্যন্ত কেড়ে নিল, যার শুরু হওয়ার আগে শেষ করে দিল। একটা ছোট হার্টবিট হওয়া মাত্রই দুমড়ে মুচড়ে নীরবে নিভিয়ে দেওয়া হলো। মায়ের মাতৃত্বের স্বাদ উপভোগ করার আগেই সমাপ্ত করে দিল। বাবা হওয়ার সংবাদ সে পেল না, উপভোগ করতে পারল না, তার আগেই সব শেষ। একটা গোল খালি করে দিল। যাদের কষ্ট দিল তাদের তো কোনো দোষ নেই। তাহলে সে কি করে এটা মানবে? পাপ তো বহু করলো, এবার না হয় আরও একটু করে নেওয়া যাক। গার্ডকে ইশারা করে বলে উঠল, এর বডিটা এতটা টুকরো করবে, ঠিক যতটা টুকরো হলে ছুঁয়ে দেখা অসম্ভব, যেমনটা আমি পারিনি আমার সন্তানকে ছুঁতে। আবরাজ, কোথায় তুমি? ভয় করছে আমার। প্লিজ ডোন্ট গেম উইথ মি। তৃণা 2 হাতে নিজের কান চেপে ধরে চিৎকার করে বলছে, নেই কেউ এখানে। হ্যালুসিনেশন হলো এমন এক মানসিক অবস্থা যেখানে কেউ বাস্তবে না থাক, কিছু দেখে শুনে গন্ধ পায় বা অনুভব করে, যেটা কেবল তার নিজের মস্তিষ্কে ঘটে, কিন্তু অন্য কেউ সেটা অনুভব করতে পারে না। একটু আগে তাকে আবরাজ এখানে নিয়ে এসে কোথাও একটা চলে গিয়েছে, অথচ তৃণা নিজের রোগের বশবর্তী হয়ে এসব ভাবছে। তৃণা শুনতে পাচ্ছে হঠাৎ কেউ যেন ফিসফিস করে বলছে, তুমি মূল্যহীন, নিজেকে শেষ করো। কোনো পুরুষালী সুর। তৃণা পাগলের মতো এদিক ওদিক ছুটে। এটা ঘটে যখন মস্তিষ্কের সেন্সরি প্রসেসিং এলাকা যা দেখে শুনে ছোঁয়ার অনুভব করে অতিরিক্ত উত্তেজিত বা ভুলভাবে সক্রিয় হয়। যেমন তৃণা একটু আগে কল্পনা করেছে আবরাজ তাকে মেরে ফেলতে চাইছে, ছুরি দিয়ে আঘাত করেছে। আসলেই কিন্তু আবরাজ ঘটনাটা ঘটিয়েছে, শুধু তার সাথে নয়, এটা তৃণা নিজের সাথে কল্পনা করে হ্যালুসিনেশন করছে। আতঙ্ক, অবসাদ, সন্দেহর আগে মেয়েটার বাস্তবতা খুঁজে পাচ্ছে না। অসুস্থতার জন্য আরও বিগড়ে গিয়েছে পরিস্থিতি। যেহেতু তৃণার মানসিক সমস্যা রয়েছে, সে আগে পাপ অন্যায় করেছে, এখন সে নিজেই হ্যালুসিনেশনের শিকার হয়ে মনে করছে তার শাস্তি হচ্ছে। ঘরটা অন্ধকার, জানালার পর্দা বাতাসে হালকা দুলছে। টিকটিকি ডাকে এক অদ্ভুত থমথমে নিস্তব্ধতা ছড়িয়ে পড়ছে ঘরে। সব সময় সুন্দর করে মাস্কারা লাগিয়ে আর্ট করে রাখা চোখ লাল হয়ে খুব বিশ্রী লাগছে। সদা সর্বদা নিজের ঠোঁটগুলোকে লিপস্টিকে রাঙিয়ে রঙিন সুন্দর আকর্ষণীয় করে রাখা ঠোঁটের অবস্থা করুন। লিপস্টিক এবড়ো থেবড়ো হয়ে শুকিয়ে গেছে। সিল্কি সোজা কোমর সমান লম্বা চুল এলোমেলো, যেই কপালের দিকের ছোট ছোট বেবি কাট করা চুলগুলো দিয়ে সে নিজের সৌন্দর্য বাড়িয়েছিল, পুরুষদের অ্যাটেনশন নিয়ে নিত। সেই সুন্দর লোভনীয় চুলে ঘামে ভিজে কপালে লিপটে আছে সুন্দরী রমণী, বাবার প্রিন্সেস। টাকা পয়সা কোনো অর্থাভাব নেই, বাবার বিশাল ধন সম্পত্তির একমাত্র উত্তরাধিকারী। খুব করুণ অবস্থা। কাঁদতে কাঁদতে মেয়েটা নিচে হাঁটু গেড়ে বসে গিয়েছে। নিশ্চয়ই মিস্টার জি মেয়ের এমন অবস্থা সহ্য করতে পারতেন না এখানে উপস্থিত থাকলে। আবরাজ কাচের দেয়ালের ওপাশে বাঁকা হাসল।
জনকে কিছু ইশারা করতে সে চলে এলো এদিকে। ট্রিনা হঠাৎ দেয়ালের উপাস থেকে পুরুষালী গলা আবারও শুনতে পায়। তুই পাপ করেছিস ত্রিনা, এই শাস্তি তোকে পেতেই হবে। ট্রিনা চোখ বরফ হয়ে যায়। কাঁপতে কাঁপতে সে উঠে দাঁড়ায়। কে কে বলছে এসব? তোর রক্ত চাই, তোকে মুক্তি দিতে হবে। তুই মরলেই এই পাপ ঘুচবে। চারদিক থেকে সব পুরুষালী গলায় একই কথা ভেসে আসছে। কাচের দেয়ালের আয়নার ভেতর তার প্রতিচ্ছবি কথা বলছে। তুই নোংরা, তুই পচে গেছিস ত্রিনা, মর মর। ট্রিনা কানে হাত চাপা দিয়ে চিৎকার করে উঠল। থামো প্লিজ থামো, আমি আর পারছি না। সে কাছের দেয়ালে মাথা ঠুকতে থাকে, কাঁদে, হাঁটে। দরজা বন্ধ, জানালা বন্ধ, তবু সে গলা থামে না। শেষমেশ পাশ থেকে রক্তমাখা ছুরি তুলে নেয়, যেটা দিয়ে আবরাজ তাকে আঘাত করেছে। পেটটা যেন ব্যথায় টনটন করছে। শেষবারের মতো আয়নার দিকে তাকায়। আয়নার তার নিজের রক্তমাখা শরীর দেখতে পায়। সাথে সাথে নিজের শরীরে আঘাত করে, একবার দুবার বহুবার। রক্তে ভেসে যায় জলপাই রঙের লেডিস শার্ট। এরপর সে নিচে পড়ে গেল। আস্তে আস্তে তার এই আঘাতের কারণে শরীর থেকে রক্ত বেরিয়ে সাদা ফ্লোর রক্তে রঞ্জিত হয়। চোখ খোলা রাখতে কষ্ট হয়, তবু পিটপিট করে তাকিয়ে থাকে সে। একটু আশায় বাবা আসবে, কিন্তু আসে না বাবা। আসে নিজের সন্তানকে ছুতে না পারা এক বাবা। খটখট শব্দ হয় সুজুতার। তৃণা আবছা দেখে যাকে সে যেতে চাইতো, ভালোবেসে নয়, কিন্তু আর পাওয়া হলো না। নিজের জেদ সে রাখতে পারেনি, হেরে গিয়েছে। ঘরের চারপাশ থেকে বেরিয়ে আসে সকল সিকিউরিটি, যারা এত সময় তৃণাকে হ্যালুসিনেশন করতে বাধ্য করেছে। আবরাজ হাঁটু গেড়ে বসলো। খুব দূরে রক্ত যে চারপাশে, মানুষের মৃত্যু মানুষকে কাঁদায়, কিন্তু আবরাজ খানকে কাঁদাচ্ছে না। মানুষ যতই পাপ করুক, মৃত্যুর সময় এসব কেউ মনে করতে চায় না, কিন্তু আবরাজ ভুলতে চাচ্ছে না। সেই হয়তো পৃথিবীতে একমাত্র প্রাণী যে হাজারবার নিজে তার সৃষ্টিকর্তার কাছে ক্ষমা চাইল নিজের এই কাজের জন্য, ক্ষমা না করতে পারার জন্য। এই একটা মানুষ তার জীবনটা জাহান্নাম করে রেখেছিল, অসুস্থ অসুস্থ, আর আজ এই অসুস্থতাই তার মৃত্যুর কারণ হলো। আবরাজ স্লো ভয়েসে বলল, জেদ ভালো, তবে এমন জেদ ভালো নয় যা নিজের সর্বনাশ বয়ে আনে। সারাদিন আব্রাহামের কোনো খবর বা দেখার সাক্ষাৎ পেল না মেহরিন। মনটা কেমন ছটফট করে। একটু জানতে ইচ্ছে করে তার সরলতার জন্য কি আব্রাহাম তার সাথে এমন বিহেভিয়ার করে, নাকি অন্য কারণ রয়েছে। সামান্য একটু দেরি করেই তো সে রাতে রুমে গিয়েছিল, এর বাহিরে তো সে কিছুই করেনি। না আব্রাহামের খারাপ লাগে কিংবা অপছন্দ এমন কোনো কাজ করে, তাহলে বিয়ের 15 দিন হলো না এখনো, আর এর মধ্যেই একদিন রাগও দেখালো। অদ্ভুত। তবে এতগুলো প্রশ্ন অথচ বোকা মেহরিন একটাও আব্রাহামের সম্মুখে দাঁড়িয়ে করতে পারবে না। অতটা মুখ চলিত তো সে নয়। এসব ভেবেই হয়তো ভেতর থেকে মেয়েটা আরও গুমুট হবে। যা এ বাড়িতে ছিল তাই সব নিজের কাঁধ ব্যাগটায় নিয়ে নিল। এটাতে করে দুটো 3 পিস কিংবা একটা টিফিন বক্স অথবা বিভিন্ন সাজগোজের সরঞ্জাম সবই নেওয়া যাবে। কালো এই ব্যাগটা সে বছর এক আগেই নিয়েছে, এখনও এটাই ব্যবহার করছে। মাঝে মধ্যে অবশ্যই বদলে অন্যটাও নেওয়া হয়, তবে এটাই বেশি নেওয়া হয়। মেহরিন ব্যাগটার দিকে তাকিয়ে ভাবলো, এবার ব্যাগ একটা নিতে হবে। এখন তো এবারে ওবারই আসা যাওয়া হয়, একটা লোকচক্ষুরও ব্যাপার আছে। যখন মেহরিন হিজাবটা বেঁধে ব্যাগ নিয়ে রুম থেকে বেরিয়ে আসার জন্য উদ্যত হলো, তখনই রুমে আগমন হলো কাঙ্ক্ষিত সেই পুরুষের। আজ এত দ্রুত ফিরেছে। মেহরিন আচমকায় অপ্রস্তুত হয়ে পড়ল। বোকা মেয়ে সব ভুলে সামনে দাঁড়িয়ে তাকিয়ে থাকা অবাক ভ্রুকুচকে ক্লান্তিত মানুষটার দিকে সেও এক পলক তাকিয়ে আবারও দৃষ্টি নুইয়ে বলে উঠল, বাড়ি যাই, আম্মু যেতে বলেছে। আব্রাহামের এমনিতেই মেজাজ খারাপ। ভাই দেশনি ডিলারটা বেরিয়ে গিয়েছে হাত থেকে, তার উপর এই মেয়ের কর্ম। কিভাবে বোঝাবে সে? এর বোকা শুকা কাজেই রাগ ছাড়ে সে। স্বামীকে ঘরে রেখে বাইরে চাটাং চাটাং করে ঘুরে কোন নিয়ে। আব্রাহাম শার্টের বাটনে হাত রাখলো, ব্লেজারটা বিছানায় ছুঁড়ে ফেলে শার্ট খুলতে খুলতে আওড়ালো, স্টুপিড গাধা কোথাকার। এরপর রাগ থাকলেও মনে রাগ চেপে স্বাভাবিক খাওয়ার চেষ্টা করলো। দাঁত কিছুটা খিচে বলল, আচ্ছা। মেহেরিন আর কিছু ভাবল না, চলে গেল বেরিয়ে। তবে সহজ সরল মনে
আরও একটু অভিমান হলো। একটু কি বলা যেত না? আমি গিয়ে দিয়ে আসবো। মেহরিনের ভাবনার মাঝে আব্রাহাম পেছন থেকে বলে উঠল, এই মেয়ে, একে কোথায় যাচ্ছ? ওয়েট করো 5 মিনিটস। মেহরিন দাঁড়িয়ে গেল সাথে সাথে। এরপর দাঁড়িয়ে রইল আব্রাহাম কেন ডাকলো। তবে ভেতর থেকে আর কোনো উত্তর আসে না। পাক্কা 7 মিনিটের মাথায় আব্রাহাম বেরিয়ে এলো। ভেজা চুল, আধ ভেজা টি শার্ট আর ট্রাউজার পরনে। মেহরিন অবাক হলো, এভাবে হন্তদন্ত হয়ে গোসল করে কেন এলো? আব্রাহাম ওয়ালেটটা ট্রাউজারের পকেটে নিয়ে হাঁটা ধরলো। মেহরিন তখনও দাঁড়িয়ে, বুঝতে পারছে না বেচারি কিছু। আব্রাহাম মেহরিনকে আসতে না দেখে বলল, আসছো না কেন? ফার্স্ট ফলো মি। মেহরিন গুটি গুটি পায়ে হাঁটে, কাঁধে ঝোলানো ওড়নাটা হাতে নিয়ে পেঁচায়। আব্রাহাম নিচে এসে কারোর দেখা পেল না, তাই সোজা বেরিয়ে এলো। নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।